নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুরে বিএনপি ও জামাত শিবিরের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বজায় ছিল সুসম্পর্ক। এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেও বিভিন্ন ইস্যুতে একমত পোষণ করতে দেখা যায় এই দুই দলের নেতাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। সেই খবর হলো ভারতীয় সেনার গোয়েন্দা জামায়াত সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদের এমন বিস্ফোরক স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের কার্যক্রম চলছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো হবে, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের এই ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমালোচিত কিছু ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনাটি কী হতে পারে এবং দেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তাহলে চলুন কথা না বাড়ি আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুরে বিএনপি ও জামাত শিবিরের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি অভিযোগ করে বলেন, উপজেলার কাশেমবাজার জামে মসজিদে গতকাল শনিবার ছাত্র শিবির দারসুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে। সেখানে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কোরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির। মূলত এর জের ধরে রোববার আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে। ইট পাটকেল নিক্ষেপের কারণে তাদের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেন, আসরের নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে। এতে বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তারা উল্টো হামলা চালায়। এতে নিয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বজায় ছিল সুসম্পর্ক। এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেও বিভিন্ন ইস্যুতে একমত পোষণ করতে দেখা যায় এই দুই দলের নেতাদের। এছাড়া নির্বাচনে জোট করতে পারে এই দুই দল এমন গুঞ্জনও চাউর হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। তবে হঠাৎ করেই মোড় বদলেছে রাজনীতিতে। এখন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্যে প্রকাশ্যে জামায়াত এনসিপির সম্পর্কের ফাটল। সূত্র বলছে, জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার, বাংলাদেশ খিলাফত মজলিস সহ কয়েকটি দল গত আগস্ট ও সেপ্টেম্বরে ২ দফা বৈঠক করে। এনসিপির উদ্যোগে এসব বৈঠক হয়। দলগুলোর যুগপৎ আন্দোলনে নামার কথা ছিল। নাহিদ ইসলামের বাসায় গিয়েও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বৈঠক করেন। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এরপরই মধ্য সেপ্টেম্বরে জামায়াত, ইসলামী আন্দোলন সহ ৭টি দল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনে নামে। তবে এই উদ্যোগ থেকে সরে যায় এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। দলগুলোর ভাষা ছিল, তারা জামায়াত ও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আন্দোলন করে ডানপন্থী তকমা পেতে চান না। তখন বাংলাদেশ খেলাফত মজলিসের এক নেতা বলেছিলেন, অন্যদের মাঠে নামিয়ে এনসিপির সরে যাওয়াটা তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। আর এনসিপির নেতারা বলেন, আন্দোলনের লক্ষ্য ছিল জুলাই সনদ অনুযায়ী পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, কিন্তু জামায়াত আন্দোলনের নেতৃত্ব কব্জা করেছে। পুরো নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি সামনে আনেন তারা, যা জামায়াত ও ইসলামী আন্দোলনের দলীয় দাবি। এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর চায়, তাই তারা যুগপৎ আন্দোলনে থাকেনি।
এমন পরিস্থিতিতে রোববার ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াত ইসলামী শুরু করেছিল প্রকৃতপক্ষে সেটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক চাতুরি। ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া বানচাল করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি হয়েছিল। জাতীয় সংলাপকে জনগণের অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে আন্দোলন করা হয়। এ বিষয়ে জামায়াতের হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, তরুণদের দল এনসিপি যা ইচ্ছা বলতে পারে, জামায়াত দায়িত্বশীল দল। জামায়াত এমন কোনো অবস্থান নিতে পারবে না যাতে সংস্কার ও নির্বাচন ঝুঁকিতে পড়ে, সনদ মূল্যহীন হয়ে যায়, দেশে অস্থিরতা তৈরি হয়। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জামায়াত প্রকাশ্যে বলেছিল আইনি ভিত্তি ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না। গণ অধিকার পরিষদও একই কথা বলেছিল, কিন্তু তারা কেউ রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা আইনি ভিত্তিহীন সনদে স্বাক্ষর করেছে। সনদ বাস্তবায়নের জন্য এনসিপি একাই আন্দোলন করে যাবে বলে জানান তিনি। সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। সেই খবর হলো ভারতীয় সেনার গোয়েন্দা শাখার 4 প্রতিনিধি দলের ঢাকা সফরের নেতৃত্ব দেন জেনারেল কুন্দন সিং। পরে অবশ্য এই খবর নিয়ে তেমন আর চর্চা হয়নি। দিন কয়েক বাদে আবার তাদের সফরের খবর ভারতের বিভিন্ন গণমাধ্যমে জায়গা করে নেয়। আর সেই খবর অনুসারে প্রতিনিধি দলের 3 দিন থাকার কথা ছিল, তারা ছিল 4 দিন। তারা ঢাকা পৌঁছন গত 14 অক্টোবর, ফিরে আসার কথা ছিল 16 অক্টোবর। পরিবর্তে তারা ভারতে ফেরেন 17 অক্টোবর। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভারতীয় সেনার গোয়েন্দা শাখার প্রতিনিধি দল জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন সে দেশের বাকি 2 বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্তাদের সঙ্গেও। এটি গণমাধ্যমের খবর অনুসারে তারা সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম, কক্সবাজার এবং লালমনিরহাট। যেদিন তারা ঢাকায় পৌঁছন সেদিন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন ভারত বাংলাদেশ সীমান্তের 2টি বিমানবন্দরে। সেনাপ্রধান ওয়াকারকে ওই 3 জায়গায় নিয়ে গিয়ে ভারতীয় সেনার গোয়েন্দা শাখার প্রতিনিধি দল তাকে দেখিয়েছিলেন আমেরিকা সেখানে বসিয়েছে এডি সিস্টেম। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা জেনারেল ওয়াকারকে বলেন, 3টি দেশের ওপর নজরদারির জন্য আমেরিকা ওই 3 জায়গায় এডি সিস্টেম বসিয়েছে। এই 3 দেশ হলো ভারত, চীন এবং রাশিয়া। লালমনিরহাটে আমেরিকা তৈরি করেছে বাংকার। ভারতীয় সেনার গোয়েন্দা শাখার কর্তারা ঢাকা যাবেন বলে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে অনুমতি চেয়েছিলেন, যা নেহাতই সৌজন্যমূলক। সূত্রের খবর, তদারকি সরকার প্রধান স্বেচ্ছায় তাদের অনুমতি দেন। যদি তারা